আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। দেখো, আমি তোমাদের একাদশ শ্রেণীর, বিশেষ করে একাদশ দ্বাদশ শ্রেণীর ভূগোল বিষয়ের প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায়ের আমি যে জলবায়ু অঞ্চল ও জলবায়ু পরিবর্তন চ্যাপ্টার যে জিনিসগুলো আমি পড়িয়েছি, তার মধ্যে তোমাদের বিশেষ করে আমরা নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু, বাংলাদেশের জলবায়ু, খুব সম্ভবত আমাদের মৌসুমী ভূমধ্যসাগরীয় জলবায়ুটা পড়ানো হয় নাই। আমি চেষ্টা করব আজকে সেটা পড়ানোর জন্য। আশা করি সবাই ভালো আছো। এই দিনে তোমাদের সঙ্গে দেখা হলে ভালো হতো, তারপরেও চেষ্টা করি, দেখি তোমাদের সামান্যতম কিছু উপকার করা যায় কিনা। এবার আমি শেয়ারিং স্ক্রিনে চলে যাই। সবাইকে শুভেচ্ছা। শিক্ষক পরিস্থিতি এটা লেখা আছে। পাঠ পরিস্থিতি শ্রেণী একাদশ ও দ্বাদশ, বিষয় ভূগোল প্রথম পত্র প্রাকৃতিক ভূগোল, অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের বিষয় জলবায়ু অঞ্চল জলবায়ু পরিবর্তন। এখানে পাঠ নিশ্চিত থেকে শিক্ষার্থীরা পাঠ শিরোনাম বের করতে পারবে। আমরা কি পড়াচ্ছিলাম? আমরা সাধারণত জলবায়ু অঞ্চল পড়াচ্ছিলাম। দেখো, এখানে ক্যালিফোর্নিয়া উত্তর আমেরিকার, এটা ভূমধ্যসাগর, তার পার্শ্ববর্তী লাল কিছু অংশ আছে, এর মেডিটেরিয়ান বেসিন, মানে ভূমধ্যসাগরীয় উপকূলীয় অঞ্চল। তারপরে সাউথ ওয়েস্ট অস্ট্রেলিয়া, সাউথ মানে কি দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়া, আর এটা হচ্ছে সাউথ অস্ট্রেলিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া, বিশেষ করে ভিক্টোরিয়া প্রদেশ, ওয়েস্টার্ন কেপ, আফ্রিকার ওয়েস্টার্ন কেপ টাউন, তারপরে সেন্ট্রাল চিলি, মধ্য চিলি। এই যে অঞ্চলগুলো লাল চিহ্ন দেওয়া আছে, এই অঞ্চলটা আসলে আমাদের কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত? এটা বলি, এটা যেহেতু আমাদের ভূমধ্যসাগর, তাহলে ভূমধ্যসাগর এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে যে জলবায়ু প্রভাবিত অঞ্চল, এই অঞ্চলটাকে আমরা কি বলতে পারি? ভূমধ্যসাগরীয় জলবায়ু। তাহলে আজকে আমাদের পড়ানোর বিষয়টা হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু। যা এক পাঠ শিরোনাম আমরা পেয়ে গেলাম, এখন আমরা বিস্তারিত চলে যাই। দেখো, লেখায় আছে জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য। শিখন ফলটা আমরা কি পেতে পারি? ভূমধ্যসাগরীয় জলবায়ু কি তা বলতে পারবে শিক্ষার্থীরা এই পাঠ শেষে। মানচিত্রে ভূমধ্যসাগরীয় জলবায়ু অবস্থান দেখাতে পারবে, এইটাই মেন জিনিস। ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবে। উদ্ভিদ ও প্রাণীর উপর ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রভাব বিশ্লেষণ করতে পারবে। ভূমধ্যসাগরীয় জলবায়ু আমি প্রথমে কিছু আলোচনায় আসি। দেখো, বিশ্বের বিভিন্ন অঞ্চলের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের জলবায়ু পরিলক্ষিত হয়। বিভিন্ন অঞ্চলের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের জল পরিলক্ষিত হয়, তন্মধ্যে ভূমধ্যসাগরীয় জলবায়ু অন্যতম। বিশ্বের যে বিভিন্ন জলবায়ু শ্রেণী বিভাগ করা হয়েছে, তার মধ্যে ভূমধ্যসাগরীয় জলবায়ু একটি অন্যতম জলবায়ু, বৈশিষ্ট্যপূর্ণ জলবায়ু। আমরা নিরক্ষীয় জলবায়ু, আমরা বাংলাদেশের জলবায়ু পড়িয়েছি, মৌসুমী জলবায়ু পড়িয়েছি। দেখো, তিনটা জলবায়ুর ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য পেয়েছি। ভূমধ্যসাগরীয় জলবায়ু আমরা ভিন্ন বৈশিষ্ট্য পাবো। এটি সাধারণত ভূমধ্যসাগর তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বাধিক দৃষ্টিগোচর হয়। আমি যে আগে চিত্রটা দেখলাম, এই ভূমধ্যসাগর তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বাধিক দৃষ্টিগোচর হয়। এই জলবায়ুটা সাধারণত কোপেনের সিএস, অর্থাৎ গ্রীষ্মকাল শুষ্ক এবং শীতকালে আর্দ্র জলবায়ুর অন্তর্গত। এখানেই কিন্তু প্রথম কথাটাই বলা আছে, গ্রীষ্মকাল শুষ্ক, গ্রীষ্মকালে কোনো বৃষ্টিপাত হয় না, বায়ুতে জলীয় বাষ্প থাকে না, কম থাকে, এবং শীতকাল আর্দ্র জলবায়ুর অন্তর্গত। শীতকালে বায়ুতে জলীয় বাষ্প থাকে এবং শীতকালে এখানে বৃষ্টিপাত হয়। ভূমধ্যসাগরীয় জলবায়ু উপক্রান্তীয় মহাদেশের পশ্চিম প্রান্তের বা ভূমধ্যসাগর তার তীরবর্তী দেশসমূহে এক বিশেষ ধরনের বৈশিষ্ট্যমণ্ডিত জলবায়ু পরিণত ভূমধ্যসাগরীয় জলবায়ু
বা মেডিটেরেনিয়ান ক্লাইমেট বলে। পৃথিবীর অন্যান্য স্থানে একই প্রকৃতির জলবায়ু দৃষ্টি হয়, তাও ভূমধ্যসাগরীয় জলবায়ু নামে পরিচিত। দেখো, আমি যেটা পেলাম সেটা হচ্ছে ভূমধ্যসাগরীয় তীরবর্তী অঞ্চলে, বিশেষ করে মহাদেশের পশ্চিম প্রান্তে, দেখো পশ্চিম প্রান্তেই আছে যে বিশেষ ধরনের জলবায়ু পরিলক্ষিত হয়, তাকে আমরা কি বলেছি? ভূমধ্যসাগর জলবায়ু বলি। এই ভূমধ্যসাগরের সম অক্ষাংশীয় অঞ্চলে পৃথিবীর অন্যান্য যে অঞ্চল সমূহে অনুভূত হয়, সেটাও ভূমধ্যসাগরের জলবায়ুর অন্তর্গত। এবার অঞ্চল জলবায়ু সচরাচর ভূমধ্যসাগর তার তীরবর্তী অঞ্চলে সর্বাধিক লক্ষ্য করে, পৃথিবীর অন্যান্য অঞ্চলে তা দৃষ্টিগোচর হয়। যে কথাটা আমি বললাম যে ভূমধ্যসাগর তার তীরবর্তী অঞ্চল, মহাদেশের পশ্চিম অঞ্চল, পশ্চিম প্রান্তীয় অঞ্চল এবং সম অক্ষাংশে অন্য অঞ্চলে জলবায়ু বা মানে অনুভূত হয়। পৃথিবীর 5টি অঞ্চলে জলবায়িত হয়। এই 5টা জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন ভূমধ্যসাগর তার উপকূলবর্তী অঞ্চল সমূহ, যেমন পর্তুগাল, স্পেন, ফ্রান্সের দক্ষিণাংশ, ইতালির পূর্ব পশ্চিম ও দক্ষিণাংশ, যুগোস্লাভিয়ার পশ্চিমাংশ, আলবেনিয়া, গ্রিস, তুরস্কের পশ্চিমাংশ, ভূমধ্যসাগরের মধ্যবর্তী দ্বীপসমূহ, ইসরায়েল, লেবানন, সিরিয়ার পশ্চিমাংশ, মরক্কো, তিউনিসিয়া, লিবিয়া ও মিশরের উত্তর অংশ। এটা আমি পরে ম্যাপে ভালো করে যাচ্ছি। দক্ষিণ আমেরিকার চিলির মধ্য অংশ, যেটা মানচিত্রে আমি প্রথমেই দেখিয়েছি, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, আমেরিকার উত্তর আমেরিকার ক্যালিফোর্নিয়া, এটাও দেখিয়েছি। দক্ষিণ আফ্রিকার দক্ষিণ পশ্চিম কেপটাউন, এটাও চিহ্ন দেওয়া আছে। অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম ভিক্টোরিয়া প্রদেশ, এটাও চিহ্ন দেওয়া আছে। আমি ছবিতে চলে আসি। এই যে এই যে ভূমধ্যসাগরীয় অঞ্চল, এই ভূমধ্যসাগরীয় অবস্থান এক নজরে যদি আমি দেখতে পারি, তা ভূমধ্যসাগরের তীরবর্তী অঞ্চল অর্থাৎ মহাদেশের পশ্চিম প্রান্তে এই জলবায়ু অনুভূত হয়। উত্তর আমেরিকা, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াতে অনুভূত হয়। তারপরে এই যে দক্ষিণ আমেরিকা, দক্ষিণ সেন্ট্রাল চিলি, মধ্য চিলিতে অনুভূত হয়। এই যে আফ্রিকার ওয়েস্টার্ন কেপ টাউন, অর্থাৎ কি পশ্চিম পশ্চিমে কেপটাউন, মানে দক্ষিণ পশ্চিমে কেপটাউন, সাউথ ওয়েস্ট অস্ট্রেলিয়া, দক্ষিণ পশ্চিম অস্ট্রেলিয়া, সাউথ অস্ট্রেলিয়া, এটা আছে কি ভিক্টোরিয়া প্রদেশ, এইগুলা এই অঞ্চলগুলোতে এই জলবায়ু অনুভূত হয়। এই ম্যাপটা দেখলেই তোমরা বুঝতে পারবা। আসলে আগেই জানা দরকার, এটা কিন্তু উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, এশিয়া, আফ্রিকা, এটা ইন্ডিয়ান ওশান, এটা অস্ট্রেলিয়া, এটা অ্যান্টার্কটিকা, এটা আটলান্টিক মহাসাগর। পশ্চিম প্রান্ত মানে কি? এই দেখো, বাম পাশটা পশ্চিম, ডান পাশটা পূর্ব, উপরের দিক উত্তর, দক্ষিণে নিচের দিক দক্ষিণ। এই ম্যাপের এই জিনিসগুলো বুঝতে পারলে তো সব বোঝা যায়। আর এটা তো দেখো আরো ক্লিয়ার করে দেওয়া আছে যে আমরা এই কোন কোন দেশগুলোতে এই জলবায়ুর প্রভাব অনুভূত হয়। যেমন দেখো, এইটা আছে মেডিটেরিয়ান সি, এখানে আছে ব্ল্যাক সি, কৃষ্ণ সাগর। তারপর এই যে মেডিটেরিয়ান বিশাল বড় করে দেখানো আছে, দেখো এর পার্শ্ববর্তী যে দেশগুলো আছে, তারপরে কি আছে? পর্তুগাল, স্পেন, তারপরে আছে এই যে ফ্রান্স, ইটালি, তারপরে এইটা কি আছে? গ্রিস, তুর্কিস্তান বা তুর্কি, তারপরে আছে সিরিয়া, এখানে আরো আছে যেমন ইজিপ্ট, মিশর, লিবিয়া, আলজেরিয়া, মরক্কো। এই যে পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে, এই যে বসনিয়া, এই যে পার্শ্ববর্তী যে অঞ্চলগুলো আছে, এই অঞ্চলগুলোতে এই জলবায়ুর প্রভাব সবচেয়ে বেশি প্রভাবান্বিত। এবার দেখো, এই অঞ্চলগুলোর কথা যদি মনে রাখতে পারো, ভূমধ্যসাগরটা মনে রাখতে পারো, এইখানে তোমরা বলতে পারবে এটা কি। এইটা আছে ভূমধ্যসাগর, আর এখানে যে নীল চিহ্নটা আছে লোহিত সাগর, মাঝখানে দেখো একটা দাগ আছে মিশরের কাছে, ইজিপ্টের। এই মিশরের ভিতর দিয়ে একটা খাল চলে গেছে, যার খালটার নাম হচ্ছে বিখ্যাত খাল, যেটা সুয়েজ খাল। এই সম্পর্কে আগে ধারণা থাকতে হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখো এখানে আরো চমৎকার করে দেওয়া আছে স্পেন, ফ্রান্স, ইটালি, তারপরে এখানে এই যে গ্রিস, তারপরে তুর্কি, তারপরে এই এই আছে ইজিপ্ট, এই লিবিয়া, এই তিউনিস, এই যে আলজেরিয়া, মরক্কো, স্পেন, এইগুলা ক্লিয়ার করে দেওয়া আছে। এই যে সেই রেড সি মানে লোহিত সাগর, এইটা মেডিটেরেনিয়ান সি, এইটা আছে এখানে সেই মিশরের ভিতর দিয়ে সুয়েজ খাল। প্রধান বৈশিষ্ট্য সমূহ দেখো, তোমাদের যে প্রশ্ন পড়ে সাধারণত তো নাম্বার কত, অধিকাংশ 1, 2, 3, 4 এরকম। তো 3 নম্বরের বৈশিষ্ট্য ধরো তোমার পড়লো, 3 নম্বরের যে প্রশ্নটা পড়ে অধিকাংশ বৈশিষ্ট্য পড়ে থাকে, তা মানে গ নম্বরে। আর ঘ নম্বরে যে প্রশ্নটা পড়ে থাকে সেটা হচ্ছে তুলনা পড়ে থাকে দুইটা জলবায়ুর মধ্যে। জলবায়ুর বৈশিষ্ট্য দুই ভাগে আলোচনা করা যায়, সাধারণ বৈশিষ্ট্য আর উপাদানগত বৈশিষ্ট্য। উপাদানগত বৈশিষ্ট্য ব্যাপক, সেইটা যদি তোমরা মনে রাখতে নাও পারো, সাধারণত 3 নম্বরের জন্য এইটুক লিখলেই যথেষ্ট। যেমন ভূমধ্যসাগরীয় জলবায়ুর অধিকাংশ বৃষ্টিপাত প্রায় 80% শীতকালেই হয়।
এটা কিন্তু আমি নিরক্ষীয় অঞ্চলে সারা বছর দুপুরের পরে বৃষ্টিপাত হয়। যেমন মৌসুমী অঞ্চলে মৌসুমী বৃষ্টিপাত হয় শীতকালে, মানে বৃষ্টিপাত বর্ষাকালে হয়। কিন্তু ভূমধ্যসাগরীয় জলবায়ুর অধিকাংশ বৃষ্টিপাত প্রায় ৮০% শীতকালেই হয়। একটা ভিন্নতর বৈশিষ্ট্য। গ্রীষ্মকালে আকাশ মেঘমুক্ত পরিষ্কার থাকে। গ্রীষ্মকালটা তো যেহেতু জলীয় বাষ্পহীন এবং আকাশ পরিষ্কার থাকে। শরৎকালে সর্বাধিক দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়। শীত গ্রীষ্মের তাপের তারতম্য অতি অল্প, অর্থাৎ প্রায় সমবাহন্য জলবায়ু বিরাজ করে। শীত এবং গ্রীষ্মের মধ্যে তাপের পার্থক্যটা খুব কম। এইজন্য সমভাবাপন্ন জলবায়ু পরিলক্ষিত হয়। এবার দেখো, বৃষ্টিপাতের অধিকাংশই নিম্নচাপজনিত কারণে হয়ে থাকে। এটা বিশ্বের সব জায়গায় নিম্নচাপজনিত কারণেই। সাধারণত উচ্চচাপ অঞ্চল থেকে বায়ু, জলীয় বাষ্পপূর্ণ বায়ু যখন নিম্নচাপ অঞ্চলে চলে আসে, তখন সেই অঞ্চলে বায়ু ঊর্ধ্বগামী হয়ে মেঘ সৃষ্টি হয় এবং বৃষ্টিপাত হয়। এই বৈশিষ্ট্য এটাও আছে। এই অঞ্চলে পশ্চিম হতে আগত বায়ু জলীয় বাষ্পপূর্ণ থাকে। পশ্চিম মানে কি আমি বলেছি, মহাদেশের পশ্চিম প্রান্তে ভূমধ্যসাগরীয় তীরবর্তী অঞ্চলে এই জলবায়ুর প্রভাব সবচেয়ে বেশি অনুভূত হয়। তাহলে মহাদেশের পশ্চিম প্রান্তে কিন্তু আটলান্টিক মহাসাগর। এই আটলান্টিক মহাসাগর যেহেতু জলভাগ, সেখানে কি হয়, আগত আর্দ্র বায়ু, জলীয় বাষ্পপূর্ণ বায়ু থাকে। এই জলবায়ু উপক্রান্তীয় অঞ্চলে অবস্থিত অত্যাধিক শীত অনুভূত হয় না। এখানে বেশি শীত লাগে না। জুলাই মাসে সর্বাধিক তাপমাত্রা, ফেব্রুয়ারি মাসে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে। এটা তোমরাও অনুভব করো। মহাদেশীয় অঞ্চলের দিক হতে প্রবাহিত অয়ন বায়ু শুষ্ক এবং উষ্ণ থাকে। তাহলে আমি কিন্তু এখানে ৯টা বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছি। এই ৯টা বৈশিষ্ট্য যদি তোমার মনে থাকে, আর লাগে নাকি? এতও তো লেখার দরকার নেই। এবার আসি ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্যান্য বৈশিষ্ট্য। ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলো উত্তর দক্ষিণ উভয় গোলার্ধে অবস্থিত হওয়ায় উত্তর গোলার্ধে জুন জুলাই মাসে, দক্ষিণ গোলার্ধে ডিসেম্বর জানুয়ারি মাসে গ্রীষ্মকাল অনুভূত হয়। যেহেতু এটা উত্তর গোলার্ধে, এখানে যে অবস্থা, আমাদের কিন্তু মৌসুমী অঞ্চলে একই কথা, যে সূর্যের উত্তরায়ণ দক্ষিণায়ন ক্ষেত্রে একই ঘটনা ঘটে। জুন জুলাই মাসে বিশেষ করে গ্রীষ্মকালে উত্তর দিকে দক্ষিণে সরে, উত্তর দিকে 5 ডিগ্রি সরে যায়। আর ডিসেম্বর জানুয়ারি দক্ষিণে সরে যায়। পক্ষান্তরে উত্তর গোলার্ধে ডিসেম্বর জানুয়ারি মাসে এবং দক্ষিণ গোলার্ধে জুন জুলাই মাসে শীতকাল অনুভূত হয়। স্বাভাবিক ব্যাপার। ভূমধ্যসাগরীয় জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো নিচে উল্লেখ করা হলো। দেখো, বৃষ্টি বহুল শীত ঋতু, প্রচুর বৃষ্টিপাত হয়। আমি এখানে সাধারণ আলোচনা, এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত কখন হয়? শীতকালে হয়। আর এটাকে বায়ুর গতিপথে দেখো, এসব আমি আসবো না। এবং এর বৃষ্টিপাতের পরিমাণ কত? 15 থেকে 35 ইঞ্চি বা 25 থেকে 25 সেন্টিমিটার। এখানকার অধিকাংশ বৃষ্টিপাত ঘূর্ণিবাত হয়ে থাকে। তবে পশ্চিমমুখী উপকূলীয় পর্বত ঢালে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 50 ইঞ্চি এর অধিক হয়ে থাকে। বৃষ্টিপাতের পরিমাণ উপকূল হতে মহাদেশীয় বা দেশের অভ্যন্তরে পর্যায়ক্রমে হ্রাস পায়। বৃষ্টিপাত শীতকালে হলেও আকাশ একেবারে মেঘাচ্ছন্ন, বায়ু আর্দ্র স্যাঁতসেঁতে থাকে না, যেমন আমরা পেয়েছি কোথায়? নিরক্ষীয় অঞ্চলে সারা বছর আবহাওয়াটা স্যাঁতসেঁতে অবস্থা বিরাজ করে, এখানে কিন্তু তাই থাকে না। মেঘমুক্ত নীল আকাশের জন্য ভূমধ্যসাগর জলবায়ু বিখ্যাত। জলবায়ু হলো পৃথিবীর অন্যতম। এখানে অল্প কয়েকদিনের জন্য অধিকাংশ বৃষ্টিপাত সংঘটিত হয় বলে বর্ষণ দিনগুলো দীর্ঘ শুষ্ক রেখা দ্বারা বিচ্ছিন্ন থাকে। আবার এই জলবায়ু অঞ্চলে পার্বত্য অঞ্চলে অত্যাধিক তুষারপাত হয়ে থাকে। যেমন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সিয়েরা নেভাদা উচ্চভূমির পশ্চিম ঢালে বছরে প্রায় 1000 সেন্টিমিটারের অধিক তুষারপাত হয়ে থাকে। তাহলে এখানে কি বুঝলাম? এখানে তুষারপাত হয় বিশেষ করে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, যে স্থানটা আমি চিহ্নিত করেছি ম্যাপে, সেই অঞ্চলগুলোতে কিন্তু তুষারপাত হয় এবং বছরে গড়ে 1000 সেন্টিমিটারের অধিক তুষারপাত হয়ে থাকে। বার্ষিক এখানে তাপমাত্রার পরিমাণ, আমি এটা ডিটেলস যাব না। দেখো, জানুয়ারি ফেব্রুয়ারিতে কি হয়েছে, যেখানে আমি তাপমাত্রা 8.33 ও ফেব্রুয়ারিতে 8.89। আবার তুমি জুলাই আগস্টে যাও, দেখুন 22.22। আগস্টে আসে 21.94। বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। এইখানে দেখো, জানুয়ারি ফেব্রুয়ারি শীতকাল, সেখানে 15.49 এবং 7.62 সেন্টিমিটার বৃষ্টিপাত এখানে হয়ে থাকে। আবার তুমি যদি নভেম্বর ডিসেম্বরে যাও, সেখানেও কিন্তু দেখা যায় যে তাপমাত্রা 14.72, 10 পয়েন্ট এত ডিগ্রি সেলসিয়াস। সাধারণত তাহলে সবসময় তাপমাত্রা কখন বেশি থাকছে? যে জুলাই আগস্ট মাসে। আর বৃষ্টিপাত কখন বেশি থাকছে? সাধারণত জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। জানুয়ারি ফেব্রুয়ারি মাসে বৃষ্টিপাত বেশি থাকছে। শীতের প্রকোপ কম, এটাও একটা বৈশিষ্ট্য। উষ্ণ নাতিশীতোষ্ণ সমুদ্র উপকূলে অবস্থিত হয়। ভূমধ্যসাগর জলবায়ু বিশিষ্ট অঞ্চলগুলোতে সমুদ্রের প্রভাব মৃদু শীত অনুভূত হয়। শীত খুব বেশি পড়ে না। তাপমাত্রায় আসি। উপক্রান্ত অক্ষাংশে অবস্থিত মহাদেশের পশ্চিম প্রান্তে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল অবস্থিত বলে শীতকালে তাপমাত্রা কিছুটা কম। গ্রীষ্মকালে অত্যাধিক তাপমাত্রা বিদ্যমান। এখানে শীতকালীন গড় তাপমাত্রা কত? 40 থেকে 50 ডিগ্রি ফারেনহাইট
বা 4 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, গ্রীষ্মকালীন তাপমাত্রা 70 থেকে 80 ডিগ্রি ফারেনহাইট বা 21 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস। ফলে শীত ও গ্রীষ্মের তাপের তারতম্য 20 থেকে 30 ডিগ্রি ফারেনহাইট বা 1.1 ডিগ্রি সেলসিয়াস অধিক হয়ে থাকে। এখানে এদেরকে ৩ টি ঋতু বিদ্যমান। তাহলে এখানে ৩ টা ঋতু বিদ্যমান। এখানে কিন্তু শীতকালের তাপমাত্রাটা আমি কি পেয়েছি? যে শীতকালীন তাপমাত্রাটা খুবই কম এবং এগুলো বলা আছে। এইবার দেখো আবারও আমি এই স্থানগুলো দেখিয়েছি। এখানে এটা কি ক্যালিফোর্নিয়া, এই সেই মধ্য চিলি, এই ভূমধ্যসাগরীয় তীরবর্তী অঞ্চল, মহাদেশের পশ্চিম অংশ, এই আটলান্টিক মহাসাগর। এইটা হচ্ছে সেই আফ্রিকার দক্ষিণ পশ্চিম অংশ, অস্ট্রেলিয়ার দক্ষিণ পশ্চিম অংশ, ভিক্টোরিয়া প্রদেশ। এই অঞ্চলগুলো আমার এই জলবায়ুর প্রভাবিত অঞ্চল। গ্রীষ্মকালীন তাপমাত্রা, সাধারণত গ্রীষ্মকালীন তাপমাত্রা একটু বেশি, তার সূর্যগ্রহণ একটু প্রকার থাকে। এখানে সাধারণত তাপমাত্রা 70 থেকে 80 ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে। রাত্রিতে তাপমাত্রা কিছুটা কম হলেও প্রায় 40 থেকে 50 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ দিন ও রাতের তাপমাত্রা মাত্র 35 থেকে 40 ডিগ্রি ফারেনহাইট। এই জায়গাগুলো যেমন ক্যালিফোর্নিয়া ও চিলির মধ্যবর্তী উপকূলবর্তী অঞ্চলসমূহে শীতল সমুদ্র স্রোতের দরুন তাপমাত্রা কিছুটা কম হয়ে থাকে। অন্যান্য জায়গা থেকে, বিশেষ করে ক্যালিফোর্নিয়া কোথায়? দক্ষিণ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং চিলি দক্ষিণ আমেরিকাতে একেবারেই কি বলা হয় দক্ষিণ পশ্চিম অঞ্চল দক্ষিণ আমেরিকার সময় শীতল সমুদ্র স্রোতের দরুন তাপমাত্রা একটু কম হয়ে থাকে, কারণ পাশেই কি আটলান্টিক মহাসাগর। উল্লেখ্য উত্তর গোলার্ধে জুন জুলাই মাস এবং দক্ষিণ গোলার্ধে ডিসেম্বর জানুয়ারি মাস গ্রীষ্মকাল। এটা সব জায়গায় আমরা এটা অনুভব করে থাকি। মৃদুভাবাপন্ন শীষ, রৌদ্রগরোজ্জ্বল আরামপ্রদ আবহাওয়া এখানকার শীতকালের অন্যতম বৈশিষ্ট্য। এটা আমি আগেই পড়িয়েছি। শরৎকালীন তাপমাত্রায় যদি আসি, এখানে শরৎকাল আগমনের সাথে সাথে এখানে কুয়াশা শিশিরের পরিমাণ বৃদ্ধি পায়। এ সময় আর্দ্রতা গ্রীষ্মকাল অপেক্ষা বেশি থাকে। দিবাভাগে তাপমাত্রা উল্লেখযোগ্য পরিমাণে বেশি থাকে। ফলে মাঝে মাঝে ভ্যাপসা গরম অনুভূত হয়। রৌদ্রগরোজ্জ্বল আবহাওয়া এটাও কিন্তু আরেকটা বৈশিষ্ট্য শরৎকালের। উষ্ণ গ্রীষ্ম মৃদু শীত সূর্যতাপের প্রভাব বেশি নয়। প্রায় সারা বছরে আকাশে ছেঁড়া মেঘের আনাগোনা বর্তমান থাকে এবং রৌদ্রগরোজ্জ্বল আবহাওয়া, খুব চমৎকার একটা আবহাওয়া এখানে বিরাজ করে। এখানে আরেকটা মানচিত্র দেওয়া আছে মেঘাচ্ছন্নতা। তাহলে মেঘাচ্ছন্নতা কখন থাকে? সাধারণত মেঘাচ্ছন্নতা কখন থাকে? শীতকালে থাকে, গ্রীষ্মকালে তেমনটা থাকে না। মেঘমুক্ত নীল আকাশ থাকে, এটাও একটা বৈশিষ্ট্য। বায়ুচাপ আর বায়ু প্রবাহ দেখো, উত্তরায়ণ সূর্য নকরকান্ত পৃথিবীর চাপ বলয় গুলো উত্তর দিকে সামান্য সরে যায়। সাধারণত বায়ুচাপ 21শে জুনের পরে সূর্যের উত্তরণ এবং ডিসেম্বর জানুয়ারি উত্তর দক্ষিণায়ন। এর ফলে বিশেষ করে জুন জুলাই মাসে তাপমাত্রাটা বেশি পড়ে এবং চাপ বলয়গুলো বায়ু প্রবাহ এদিকে সরে যায়। ফলে গ্রীষ্মকালে মৌসুমী অঞ্চলের উপর দিয়ে উত্তর পূর্ব অয়ন বায়ু প্রবাহিত হয়। এই বায়ু স্থলভাগের উপর দিয়ে আসে বলে জলবাষ্পহীন থাকে, ফলে এখানকার গ্রীষ্মকাল বৃষ্টিহীন অবস্থায় থাকে। 22শে ডিসেম্বর শীতকালে সূর্যের দক্ষিণায়নের ফলে সূর্য মকর ক্রান্তির নিকটবর্তী হলে পৃথিবীর বায়ুচাপ বলয়গুলো সামান্য দক্ষিণ দিকে সরে যায়। বারবার একই কথা। ফলে ভূমধ্যসাগরের জলবায়ু অঞ্চলের দেশগুলোর উপর দিয়ে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়। এই বায়ু জলভাগের উপর দিয়ে আসার সময় প্রচুর জলীয় বাষ্প বহন করে বৃষ্টিপাত ঘটায়। ফলে এখানকার শীতকাল বৃষ্টিবহুল হয়। সুতরাং বলা যায় ভূমধ্য দেশগুলোতে শীতকালে আর্দ্র পশ্চিমা বায়ু এবং গ্রীষ্মকালে শুষ্ক বায়ু প্রবাহিত হয়। এক কথায় আমি যেটা বলেছি, এখানে শীতকালে বৃষ্টিপাত হয়। শীতকালে যে বায়ুটা আসে বিশেষ করে জলভাগের উপর দিয়ে স্থলভাগের দিকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে। আর গ্রীষ্মকালে সূর্যের যে উত্তরায়ণ ঘটে, এর ফলে বিশেষ করে স্থলভাগ থেকে জলভাগের দিকে যে বায়ু তাতে গ্রীষ্মকালে তাতে জলীয় বাষ্পহীন থাকে এবং কোনো বৃষ্টিপাত হয় না। মেডিটেরিয়ান সি, এইটা আমি আবারও দেখিয়েছি। দেখো, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইটালি, তারপরে এরকম আলবেনিয়া, গ্রিস, তারপরে এই যে তুর্কি, এটা হচ্ছে এখানে আরো নেই। এখানে মিশর, ইজিপ্ট যাকে বলা হয়, এখানে লিবিয়া, এখানে তিউনিসিয়া, এখানে আলজেরিয়া, এখানে মরক্কো, এটা আছে ভূমধ্যসাগর। এইটা হচ্ছে কি, এটা আছে রেড সি, লোহিত সাগর। এটা আছে সেখানে কি বলতো, এখানে হচ্ছে সেই সুয়েজ খাল মিশরে। আর এটা কি কোন, এটা কিন্তু সেই ব্ল্যাক সি, ব্ল্যাক সি, আড্রিয়াটিক সাগর। যাই হোক, এগুলো তোমাদের অবস্থানগুলো অবশ্যই মনে রাখা দরকার, না হলে কিন্তু এগুলো পড়া যাবে না। যাই হোক, আমি পড়াটা শেষ করে ফেলেছি। আজকে বলি ভূমধ্যসাগরের মূল্যায়ন কাকে বলে। মানচিত্রে এঁকে ভূমধ্যসাগর অবস্থান দেখাও, এটাও দেখাতে পড়তে পারে। ভূমধ্যসাগর জলবায়ু বৈশিষ্ট্য আলোচনা করে, এটাও পড়তে পারে। ভূমধ্যসাগরের নিরক্ষীয় জলবায়ু বৈশিষ্ট্য সাদৃশ্য বৈসাদৃশ্য
বিশ্লেষণ করো। এখানে যে একটা প্রশ্ন করে দেওয়া আছে, বিশেষ করে মূল্যায়ন, একটা সৃজনশীল প্রশ্ন, এইরকম ধরনের প্রশ্ন সাধারণত এখানে পড়ে থাকে এবং প্রতি বছরই এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আছে। সহযোগিতার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে। সবাই ভালো থাকো।